কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রামনারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আবার আপনাদের কাছে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের কিছু বিভূতির নিদর্শন নিয়ে হাজির হয়েছি। ঠাকুরের একটি আশ্চর্য ঘটনা, মাতঙ্গিনী দেবীর বিক্রমপুরের পালপাড়া গ্রামে কৃষ্ণপক্ষের রাত্রে তিনি স্বপ্ন দেখছেন। তিনি বৃন্দাবনে রাধা মাধবের মন্দিরে বসে আরতি দেখছেন। আরতি শেষে সবাই ঠাকুর প্রণাম করছে, তিনিও প্রণাম শেষ করে উঠেছেন। দেখলেন রাধা মাধব যেন তার দিকে তাকিয়ে হাসছেন, ধীরে ধীরে বলছেন, এই নে তোর মন্ত্র, আমি নবরূপে এসেছি, বাংলাদেশেই আমার সাক্ষাৎ পাবি। তখন মানবদেহে এই মূল আবার দিয়ে দেব, অর্থ পদ্ধতি বলে দেব। যখন মাতঙ্গিনী এই স্বপ্নের কথা মনে হতো, সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠত অপূর্ব পুলকে। কিন্তু কোথায় তিনি খোঁজ করবেন? এরপর বেশ কিছুদিন কেটে গেছে। মাঝে মাঝে স্বপ্নের কথা মনে হয়। কিছুদিন পরে এক আত্মীয় বাড়ি বেড়াতে গেছেন। খবর পেলেন যে অসাধারণ শক্তিধর এক বালক ঠাকুর এসেছেন। কৌতূহলী হয়ে তিনি দেখতে গেলেন। প্রণাম করে উঠতেই ঠাকুর বললেন, এত দেরি করলে কেন? একবার খোঁজও তো করনি, শেষ পর্যন্ত আমাকেই তো টানতে হলো। যাও বাড়ি গিয়ে স্নান করে এসো। হ্যাঁ, সেই বৃন্দাবন মন্দিরে পাওয়া মন্ত্রই দেব। যাও, দেরি করো না। যথাসময়ে তার দীক্ষা হয়ে গেল। এবার আরেকটি ঘটনায় আসি। বালক ঠাকুরের অলৌকিক সম্বন্ধে অনেক কথাই কানে আসে। কেউ বিশ্বাস করে, কেউ করে না। যারা নিজেরা দেখেনি বলে বিশ্বাস করতে পারে না, তাদের মধ্যেও আবার দ্বন্দ্ব আছে। ঠাকুরের পিতার সহকর্মী কাছারির নগেন্দ্রনাথ দেবকে ঠাকুর নগেন কাকা বলে ডাকতেন। ঠাকুরের অনিমা শক্তির কথা তিনি শুনেছেন অনেক, তাই সাহস করে একটি কঠিন পরীক্ষার কথা চিন্তা করলেন। তার ভরসা ছিল যে ঠাকুর ঠিকই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তাই একদিন কাছারি বাড়ির একটি লোহার সিন্দুকের মধ্যে বালক ঠাকুরকে ভরে তালাচাবি বন্ধ করে দিলেন। তারপর কাছারির লোকদের সাহায্যে সিন্দুকটি তিতাস নদীর ধারে নিয়ে গিয়ে নদীর জলে ফেলে দিলেন। সিন্দুকটি জলে ডুবে গেল। বালক গোসাইয়ের আর দেখা নেই। নদীর পাড়ে লোকে লোকারণ্য, সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে কি হয় দেখতে। বেশ কয়েক মিনিট কেটে গেছে, কিন্তু বালকের কোনো চিহ্ন নেই। নগেনবাবুর মুখ কালো হয়ে গেছে। দুশ্চিন্তায় অস্থির হয়ে নদীর পাড়ে পায়চারি করছেন। শেষ পর্যন্ত তিনি কি গোসাইকে হত্যা করলেন নাকি? প্রায় মিনিট 20 পার হয়ে গেছে। কোনো সাধারণ মানুষের পক্ষে এতক্ষণ জলের নিচে সিন্ধুকের মধ্যে বেঁচে থাকা সম্ভব নয়। সবাই দুঃখ করছেন, কারণ বালক ঠাকুরকে সবাই ভালোবাসেন। ঘরের ছেলের মতন শিশু বয়স থেকে তাদের চোখের সামনে কলায় কলায় বেড়ে উঠেছেন, সুতরাং দুঃখ হওয়া তো স্বাভাবিক। সবাই মুষড়ে পড়েছে। এমন সময় কে যেন বলে উঠল, ওই তো গোসাই কাছারির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। সবার দৃষ্টি ওদিকে গিয়ে পড়ল। এতক্ষণের বিমর্ষ ভাব কেটে গিয়ে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। কেউ বললে মানুষের পক্ষে এভাবে বাঁচা অসম্ভব। মুসলমানেরা কেউ বলে খোদা তাআলা নিজেই, আবার কেউ বলে খোদা পয়গম্বর। সবাই ছুটল কাছারি বাড়ির দিকে। সেদিন বহু লোক ঠাকুরের শরণাপন্ন হয়ে দীক্ষা গ্রহণ করল। এই ঘটনা চারিদিকে এমন রটে গেল যে দলে দলে মানুষ দীক্ষা নিতে আসতে শুরু করল। এর পরের ঘটনাটি আরও আশ্চর্যজনক। উপনয়ন তখনও হয়নি। ঠাকুরের বয়স সবেমাত্র 11 বছর। একজন বলল, গায়ত্রী মন্ত্র কেমন
জপ করে দেখো না। ঠাকুর বললেন, বেশ তো, দে না দেখি কী এর তত্ত্ব। গায়ত্রী মন্ত্র কাছেই ছিল, তাই নিয়েই বসে গেলেন। 21 ঘন্টা করে জপ করে যেতে শুরু করলেন। একদিন ভাবলেন যে জপ তো করে চলেছেন, কিন্তু গায়ত্রী কেমন দেখতে তা তো জানেন না। পরদিন সবে ভোর হয়েছে, এক ব্যক্তি এসে উপস্থিত, হাতে একখানি গায়ত্রীর ছবি। ঠাকুর জিজ্ঞাসা করে জানতে পারলেন যে গত রাত্রে সে স্বপ্নে দেখেছে, তাই ছবিখানি নিয়ে এসেছে। ছবিটায় গায়ত্রী বসে আছেন, তার 4 হাত, এক হাতে ত্রিশূল। ঠাকুর জিজ্ঞাসা করলেন, এটা কি করে আঁকলো? লোকটি উত্তর দিল, কল্পনা থেকে আঁকা ছবি। ঠিক আছে, রেখে দাও বলে লোকটিকে বিদায় দিলেন। এদিকে জব করার জন্য ঠাকুরকে আর চেষ্টা করতে হয় না, এমনি আপনি মনে চলতে থাকে। একদিন ঠাকুর ঘরে বসে বসে কথা বলছেন, এমন সময় বিনয় সোমের মা এসে উপস্থিত। গোসাই, কার সঙ্গে কথা কও? বলতে বলতে ঘরে ঢুকে তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। ঠাকুর রগড় করে বললেন, এই একটু কথা বলছি, প্রেম করছি না জেঠিমা। বিনয় সোমের মায়ের মুখে আর কথা ফোটে না, আর ফুটবেই বা কী করে? অপূর্ব স্নিগ্ধ এক স্বর্গীয় জ্যোতিতে ভরা ঘরটিতে ঢুকেই তিনি নির্বাক হয়ে গিয়েছেন। ঘরের এক কোণে তাকাতেই দেখেন পরমা সুন্দরী এক জ্যোতির্ময়ী দেবী মূর্তি। ঠাকুর অর্ধনিমীলিত নেত্রে বসে আছেন। কোনো কথা না বলে দূর থেকে হাত জোর করে দেবী মূর্তিকে প্রণাম করে বেরিয়ে গেলেন বিনয় সোমের মা। স্তম্ভিত ভাব কেটে যেতেই বিনয় সোমের মায়ের মনে নানা প্রশ্ন আসতে লাগলো। পটে আঁকা ছবি, মাটির মূর্তি অনেক দেখেছেন, কিন্তু এই রকম জ্যোতির্ময় জীবন্ত দেবী মূর্তি তো তিনি কোনোদিন দেখেননি। তবে কি তার দর্শন হয়ে গেল? ঠাকুর কেমন সহজভাবে কথা বলে চলেছেন, দেবী মূর্তির সামনে রগড়ও করছেন। তার যে কত কথা জিজ্ঞাসা করার ছিল, দর্শন পেয়েছেন এই যথেষ্ট। তার মুক্তি তো হয়েই গেল, তাই ঠাকুরকে আর এই বিষয়ে কোনো প্রশ্ন করেননি। আরেকদিন আশু সেন এসে ওই ঘরে ঢুকেছেন। ঢুকেই সেই জ্যোতির্ময় জীবন্ত গায়ত্রী মূর্তি দেখে হতভম্ব হয়ে গেলেন। কী যে করবেন ভেবে পান না। ঘরের কোণে একটা পাকা পেঁপে ছিল, সেটাকেই ভালো করে ধুয়ে কেটে এনে গায়ত্রীর সামনে দিলেন। ঠাকুর মৃদু হাসছেন। গায়ত্রীও আশু সেনের পেঁপে দেওয়া দেখে হাসছেন। আশু সেন প্রণাম করে চলে গেলেন। আজ এই পর্যন্ত। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র পরম বিস্ময় বালক ঠাকুর। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও 2টো চ্যানেল আছে, যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম নারায়ণ রাম।